শুভেচ্ছা। স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কঠোর নিরাপত্তায় চলছে জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। এক কেন্দ্রে 2 ঘণ্টা ভোট বন্ধ, ছাত্রদল শিবির পাল্টাপাল্টি অভিযোগ। গণভোট অধ্যাদেশ ও নির্বাহী আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐকমত্য কমিশনের, রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে। সংসদীয় আসন নিয়ে বাগেরহাটে আজও হরতাল, ফরিদপুরে বন্ধ সড়ক ও রেলপথ, ভোগান্তিতে যাত্রীরা, মোংলা বন্দরে স্থবিরতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন চলছে। ভোটারের চেয়ে ব্যালট পেপার বেশি ছাপানো সহ বেশ কিছু অভিযোগ তুলেছেন প্রার্থীরা। কারচুপির অভিযোগে সকালে একটি হলে ভোট বন্ধ ছিল। নির্বাচনে প্রশাসন একটি প্যানেলকে সহায়তা করছে বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। 21টি আবাসিক হলে 224টি বুথে নেওয়া হচ্ছে ভোট, চলবে বিকেল 5টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা 11,897 জন। 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 178 জন প্রার্থী। কারচুপির অভিযোগে সকালে কয়েকটি হলে কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। যে আমাদের ভোটের দেওয়ার জন্য যে কালিটা আছে সেটাতে সমস্যা হয়েছে এবং সেটা সমাধান করার চেষ্টা চলছে। তার মধ্যে ভেতরে আরো অনেক কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারিনি। তার মধ্যে হঠাৎ করে দেখি যে হচ্ছে বাইরে থেকে একদল মানুষ এসে আমাদের ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তারা নারী ভোটার না, তারা আমাদের প্রশাসনও না। তো এরকম কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই এখানে প্রশাসন দেখবে। আমরা চাইছি যে এখানে একটা হট্টগোল না হোক। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন কোনো প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে, তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। রাতে সিনেট হলে ঘোষণা করা হবে ফল। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, ভোট কেমন চলছে? ভোটারের উপস্থিতি কেমন দেখছেন এবং প্রার্থীদের যে পাল্টাপাল্টি অভিযোগ ছিল সেটি কি এখনো চলছে? হলে সেখানে জাল ভোটের অভিযোগে যারা ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী রয়েছে তারা কিন্তু জোর করে সেই হলের নারী হলের ভিতরে প্রবেশ করেছে। এ নিয়ে সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কিন্তু প্রশাসন বলছে আসলে কোনো জাল ভোট নয়। সেখানে ভোট দেওয়ার পরে আঙুলে যে অস্থায়ী কালি ব্যবহার করা হয় সেটি নিয়ে একটা জটিলতা তৈরি হয়, যার কারণে ঘন্টা খানেকের জন্য ভোট বন্ধ ছিল। এ নিয়ে কিন্তু আমাদের কাছে ভোটার, প্রার্থী এবং প্রশাসন 3 পক্ষের মধ্যে নানান রকম প্রশ্নের জবাব এবং সাংবাদিকের প্রশ্নের জবাব মিলে সব মিলে একটা উত্তপ্ত অস্থায়ী কালি ব্যবহার করা হয়, সেটি নিয়ে একটা জটিলতা তৈরি হয়, যার কারণে ঘন্টা খানেকের জন্য ভোট বন্ধ ছিল। প্রার্থীরা যারা অভিযোগ করছেন তারা বলছেন যে প্রশাসন কিন্তু একদমই নিরপেক্ষ কাজ করছেন না। স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা এই অভিযোগ করছে ছাত্র দলের বিরুদ্ধে, আবার ছাত্র শিবিরের বিরুদ্ধে, আবার ছাত্রদল পাল্টা অভিযোগ করছে যে দাউদ, ধন্যবাদ আপনাকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটের সর্বশেষ খবর জানালেন সহকর্মী দাউদ হাসান। বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সব শিক্ষার্থীকে নিয়ে কাজ করার কথা জানিয়েছে নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ৭১ এবং ২৪ জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জিএস সহ ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জিএস ফরহাদ। এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে ৭১ শহীদদের যে কবর, ৭১ মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব। আমাদের এই ডাকসু নির্বাচনের বিজয়, এটা জুলাইয়ের প্রজন্মের বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীর বিজয়, শহীদদের আকাঙ্ক্ষার বিজয়। আমরা আবার বলছি, এখানে যারা ডাকসু নির্বাচন করেছে এখানে কোনো হার জিত নাই। আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। জুলাই যেভাবে আমরা একসাথে কাজ করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আজকে আমরা আজাদি আনতে পেরেছি শহীদদের মাধ্যমে। এখন জুলাই বিপ্লব পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য ডাকসু নির্বাচন পরবর্তীতে আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করব। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আজ কমিশনের পক্ষ থেকে সব সুপারিশ উপস্থাপন করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের এটি তৃতীয় দফার বৈঠক। এবার এজেন্ডা জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের পদ্ধতি। বৈঠক শুরু হয় সকাল 11:30টায়। বিভিন্ন মতামতের পর জুলাই সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল ও জোট যে ৬টি প্রস্তাব দিয়েছিল সেগুলো থেকে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ, এই ৪ পদ্ধতির সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি। আমাদের কাজ হচ্ছে সেটি সরকারের কাছে পৌঁছে দেওয়া। আমরা চাচ্ছি আপনাদের সাথে আলোচনা, বিশেষজ্ঞদের সাথে আলোচনার মধ্য দিয়েই এই সুপারিশের জায়গাটা তৈরি করতে। যত দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন করব, তত দ্রুতই আমরা সরকারের কাছে সেটা পৌঁছে দিতে পারবো। এই শুভেচ্ছা বক্তব্যে কমিশন সহসভাপতি ফের বলেন, রাজনৈতিক দলের উপর কিছুই চাপিয়ে দিচ্ছেন না তারা। এর মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে জনগণের, সেই আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন করতে চান, আমরা সকলেই চাই। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতাটা আমরা পেয়েছি, সেই সহযোগিতা অব্যাহত থাকবে আমি আশা করি, এবং আমরা একটা পরিণতির দিকে অগ্রসর হতে পারব। এর আগে গত 7ই সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 3 ঘন্টারও বেশি সময় ধরে জুলাই জাতীয় সনদ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসন বহাল রাখার দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধের পাশাপাশি আজ রেল পথ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। বিস্তারিতটা রিপোর্টে। সকাল থেকে সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের হরতাল পালিত হচ্ছে বাগেরহাটে। জেলার বিভিন্ন সড়কের অন্তত 134টি স্থানে অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা। বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল, এই 4টি আসনকে কমিয়ে 3টি যে করার তারা যে গেজেট অনুমোদন করেছেন, এটা সর্বাত্মকভাবে তারা অবৈধভাবে করেছে। এটা কোনো আইন কানুন মানা হয়নি, আরপিও মানা হয়নি, কোনো গণশুনানি করা হয়নি। এটা হরতালের কারণে আজও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বন্ধ আন্তজেলার যান চলাচলও। আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ভেঙে ভেঙে যদিও রিক্সা মিক্সা ভ্যান ট্যান দিয়েও যাইতে পারে, কোনো তো কষ্ট, এই কষ্টের তোর কোনো শেষ নেই। বাগেরহাটের 9 উপজেলায় দোকানপাট, ব্যাংক, বীমা, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম। বহির্নগরে জাহাজের পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কন্টেনার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ। রাতের অন্ধকারে আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে।
অন্যদিকে ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। আমাদের একটা ঐতিহ্যের বিষয় লড়াই টান দিছে, রক্তের বিষয় টান দিছে, এর আমরা কখনো দ্বিধা হতে দেই না। সড়কের পাশাপাশি আজ প্রথমবারের মতো রেলপথ অবরোধ করা হয়েছে ফরিদপুরের আলগি ইউনিয়নে। তবে অন্য পথ ঘুরে ট্রেন চলাচল করছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। বাগেরহাট, মোংলা ও ফরিদপুর থেকে হরতাল ও সড়ক অবরোধের সব শেষ খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। দাঁড়িয়েছে বাগেরহাট কোর্ট চত্বর এলাকায়। এখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এখন জেলা প্রশাসকের কার্যালয় অবরোধ করে গেছে। কিছু আগে এখানে সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে আরও ঘোষণা দেওয়া হয়েছে, অনতি বিলম্বে এই দাবি যদি মেনে নেওয়া না হয়, বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল না করা হয়, তারা কিন্তু আজ সন্ধ্যার পর আবার কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে পারে। হরতালের কারণে মংলা খুলনা মহাসড়ক এবং ঢাকা সব বিভিন্ন রুটে পণ্য পরিবহন এবং যাত্রীবাহী যে বাস এবং পরিবহন বাস বন্ধ রয়েছে, যে কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগ রয়েছে। এই হরতালের বড় একটি প্রভাব পড়েছে মংলা সমুদ্রের বন্দরের উপরে। বন্দর জেটিতে টানা 2 দিন ধরে বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়েছে। ঢাকা খুলনা যেই রেল যোগাযোগ ব্যবস্থা ছিল, এই 2 ইউনিয়নের উপর যেই সড়ক রেল লাইন আছে, এই রেল লাইনের উপর কিন্তু গাছের গুঁড়ি ফেলে ইতিমধ্যে এখানে তারা রেল রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে কিন্তু রেলের যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সেটাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। এদিকে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গতকাল দুপুরে প্রক্টর কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থী বৃন্দ ব্যানারে কর্মসূচি পালিত হচ্ছে। এতে যোগ দিয়েছেন 9 জন শিক্ষার্থী। বুধবার দুপুর 12টা থেকে এ অনশন শুরু হয়। অনশনে অংশ নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ, 24 ঘন্টা কেটে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো খোঁজ নেয়নি। প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ছাড়া বাকি দাবির মধ্যে আছে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা, ক্যাম্পাসে নিরাপদ আবাসনের ব্যবস্থা, হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের বিচার ইত্যাদি। দুই দিনের আন্দোলনের ফলে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী এখন নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হবে। মাঝের এই সময়টাতে নেপালে একটি প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট। দেশের সংকট নিরসন ও নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদালের ডাকা বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিক্ষোভকারীরা। सुशीला कार्की ज्यूलाई अन्तरिम सरकार बनाउनको निमित्त সেনাপ্রধান দুর্গা প্রসাই নামে এক ব্যবসায়ী রাজনীতিবিদ এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিকে আন্দোলনের অন্যতম অংশীদার হিসাবে অবহিত করায় এই বৈঠক থেকে বেরিয়ে গেছে আন্দোলনকারীরা। এদিকে নেতৃত্ব নিতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ অনাগ্রহ জানিয়েছেন। বালেন্দ্র শাহর অনাগ্রহের কারণে সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে দায়িত্ব নিতে আন্দোলনকারীরা আহ্বান জানিয়েছেন। এছাড়া স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উঠলেও তিনি নেপালের সেনাবাহিনীর শিবপুর ব্যারাকে আছেন। এদিকে নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বিমান বাহিনী একটি উড়োজাহাজ পাঠিয়েছে সেখানে, জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনের নিকটবর্তী সাগর থেকে 5টি মাছ ধরার ট্রলার সহ অন্তত 40 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। গতকাল সন্ধ্যায় উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ পূর্ব সাগরে এ ঘটনা ঘটে। সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত 20 থেকে 30টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। সে সময় আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোটে করে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। গত 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
গাজীপুরে বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হওয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল 7টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘিরপাড় এলাকায় কারখানা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনের নামে প্রায় 150 থেকে 200 শ্রমিক। বুলবুল নিটিং নামে পরিচিত প্রতিষ্ঠানটির আগস্ট মাসের বেতন 10 সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি বলে তাদের অভিযোগ। প্রায় 1 ঘন্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এবার কিউটের সৌজন্যে টি20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপ টি20তে রাতে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আবুধাবিতে খেলা শুরু হবে রাত 8:30টায়। একাদশ কেমন হতে পারে তা নিয়ে আরব আমিরাত থেকে জানিয়েছেন স্পোর্টস রিপোর্টার অনিক জাবেদ। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। বাংলাদেশ এই ম্যাচ জিতেই শুরু করতে চায় এশিয়া কাপটা। গতকাল লিটন কুমার দাস কিন্তু বলেছিলেন যে হংকংকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ বড় বড় এ ধরনের আসরে কোনো দলকে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ থাকে না। তো বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, সেই একাদশটায় কে কে ইনক্লুড হতে পারে। প্রথমে আমরা যদি ওপেনিংটা দেখি, তানজিদ তামিম এবং ইমন কিন্তু থাকছে। এরপরে লিটন কুমার দাস বেশ ফর্মে আছেন। সাইফ হাসানকে 4 নম্বরে দেখা যেতে পারে, কারণ সাইফ হাসান আর নুরুল হাসান সোহান কিন্তু এশিয়া কাপে নতুন ইনক্লুড হয়েছে। সোহান হয়তো এই একাদশে, আজকের ম্যাচের একাদশে নাও থাকতে পারে, কারণ জাকের আলী অনেক আছেন, উইকেট কিপিং তিনি করবেন এবং তাকে জাকের আলী অনেককে ফিনিশিংয়ে বেশ দরকার। এরপরে কিন্তু শামীম পাটোয়ারি থাকছে। তাওহিদ হৃদয় হয়তো সাইফ হাসানের জন্য একাদশে জায়গা হারাতে পারে। আবুধাবিতে কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণ গরম। গতকাল অনুশীলনের সময়ও পেসারদের হাঁপিয়ে উঠতে দেখা গেছে। তবে যেটাই হোক, দুই দলের ক্ষেত্রেই কিন্তু একই রকম অবস্থা হবে। তো সেই গরম আবহাওয়া ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে বাংলাদেশ কতটা ভালো করতে পারে, সেইটাই কিন্তু এখন দেখার বিষয়। দুপুরের সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কঠোর নিরাপত্তায় চলছে জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। 1 কেন্দ্রে 2 ঘন্টা ভোট বন্ধ। ছাত্রদল শিবির পাল্টাপাল্টি অভিযোগ। গণভোট অধ্যাদেশ ও নির্বাহী আদেশে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ। ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে। সংসদীয় আসন নিয়ে বাগেরহাটে আজও হরতাল। ফরিদপুরে বন্ধ সড়ক ও রেলপথ। ভোগান্তিতে যাত্রীরা। মোংলা বন্দরে স্থবিরতা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।